স্বাগত জানাচ্ছি খাতুন মাধ্যমের মধ্যে ছিল সাথে আছে আমি শামীম জাহিদি। রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল বস্ত্র এবং পোশাক খাত সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী টেক্সটেক বাংলাদেশ। শনিবার শেষ হওয়া 4 দিনের এই প্রদর্শনীতে অংশ নেয় 15টি দেশের প্রায় 600 প্রতিষ্ঠান। আজ আমরা আলোচনা করব টেক্সটেক নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা বিটিএম এর সাবেক সভাপতি আব্দুল হাই সরকার এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মনজুর হোসেন। জনাব সরকার এবং জনাব হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো হিসাব। জনাব সরকার, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যখন আজকে এই আলোচনা শুরু করতে যাচ্ছি তখন আমরা ইতিমধ্যে জানি যে 2021 সালের মধ্যে বাংলাদেশের এক্সপোর্টকে ধরা হয়েছে 50 বিলিয়ন, প্রায় ডবল, কিছুটা কম। এই বিপুল পরিমাণ এক্সপোর্ট যখন আমরা করতে চাইব, তার জন্য যে টেকনোলজিক্যাল সাপোর্ট দরকার, আমি যদি আমাদের গার্মেন্টস সেক্টরে বলি, আমাদের যেহেতু প্রধান সেক্টর এটা, সেইখানকার সাপোর্ট দেওয়ার মতো প্রস্তুতি বাংলাদেশের এন্টারপ্রেনারদের আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা যে প্রশ্নটা করলেন আমাকে, আমরা যে এ পর্যন্ত $25 বিলিয়ন এক্সপোর্ট করতে পারছি, এটা কিন্তু আমাদের টেকনোলজি ডেভেলপমেন্টও আছে, প্লাস আমাদের নিজেদেরও ইনিশিয়েটিভ অনেক আছে। রাইট। তো ইন অর্ডার টু রিচ দ্য টার্গেট দ্যাট ইজ $50 বিলিয়ন এক্সপোর্ট বাই 2021 আর কি। তো সেটা করতে আমরা যে সমস্ত টেকনিক্যাল সাপোর্ট দরকার, ওইটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। কারণ আমরা যেভাবে এখন যে ডেভেলপ করছি, আমরা যেভাবে টেকনিক্যাল যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার, টেকনিক্যাল যে সাপোর্ট দরকার, সেটা কিন্তু নিয়েই কিন্তু আমরা এই পর্যায়ে আসতে পারছি। জি। তো ওইটাকে আবার ডাবল করতে গেলে যে প্রয়োজন হবে সেটাও আমরা করতে পারবো, কিন্তু সেই সঙ্গে আমাদের সরকারের ভালো সাপোর্ট দরকার। এখন ধরেন আপনার পাওয়ারটা একটা বিরাট ব্যাপার। আমরা বর্তমানে যে মানে অপারেট করে যেটুকু আর কি, সেটা আরও বেশি করা সম্ভব ছিল যদি সরকার আমাদের আনইন্টারাপ্টেড পাওয়ার দিতে পারতো। গ্যাস, ইলেকট্রিসিটি, এরকম এসব জরুরি বেশি আর কি। কারণ আপনার সব আয়োজন আছে মনে করেন, কিন্তু পাওয়ার নাই। মানে একটা মানুষ আছে কিন্তু ভিতরে যান নাই, তাহলে তো কোনো কাজে লাগে না। আপনি যত ভালো মেশিন নিয়ে আসেন, যত ভালো টেকনিক্যাল পিপুল নিয়ে আসেন, জাকার নিয়ে আসেন, সব কিছুই করতে পারবে না যদি পাওয়ার না থাকে। সেই জন্য সরকারের উচিত দরকার পাওয়ারের দিকে বেশি মনোযোগ দেওয়া। আপনি তো রিসেন্টলি দেখেন গ্যাসের দাম, যে গ্যাসের দাম ছিল আপনার $4 সামথিং, সেটা এখন $8, অর্থাৎ 100%। এটা ক্যাপটিভ গ্যাসের ক্ষেত্রে যেটা করা হয়, ক্যাপটিভ করবেন। আপনি একটা কালচারে ছিলেন, ওই কালচার থেকে সুইচ করে আপনি একটা অন্য কালচারে যাবেন, তার তো একটা প্রিপারেশন দরকার আছে। হঠাৎ করে আমাকে বললেন যে ক্যাপটিভ আমরা দেবো না, এটা কিন্তু খুব একটা মানে সাপোর্টিভ হল না কিন্তু, এবং এটা বড় ধরনের পলিসি বলে যে 100% বাড়লো। আর ইলেকট্রিসিটির দাম বাড়লো, যখন তখন সমস্ত তেলের দাম আপনার পার ব্যারেল অলমোস্ট ইট ওয়েন্ট ডাউন $40, 39 গেছে আবার। তো এই রকম একটা অবস্থাতে আপনি তেলের দাম বাড়ালেন এবং সেই সঙ্গে আবার গ্যাসের দাম, তেলের দাম ঠিক বাড়ানো হয়নি, গ্যাসের দাম এবং বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। যাই হোক, তেল তো ইউজ হয় আপনার ইয়েতেই, বিদ্যুৎ রাইট। তো সেখানে আপনি আপনি তেলের দাম, ইলেকট্রিসিটির দাম বাড়ালেন, প্লাস গ্যাসের দাম তো 100% বাড়ালেন। তো ক্যাপটিভ পথে একটা সুইচ করতে যে আমরা জানি যে ক্যাপটিভ পাওয়ারে কিছু গ্যাস অপচয় হয়, কিন্তু আমি একবার আপনার বর্তমানে আমাদের সম্মানিত যে অ্যাডভাইজার আছেন, মানে এনার্জি অ্যাডভাইজার, ওনার সাথে মিটিং করেছিলাম। উনি বলছিলেন যে দেখো, আমরা যে ক্যাপটিভ পাওয়ারে যে গ্যাস সাপ্লাই দিই, ওই গ্যাস সাপ্লাই যে পরিমাণ আমরা ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে এখন, এর থেকে আরও 20% বেশি করা সম্ভব যদি একটা সোর্স থেকে সাপ্লাইটা আসতো, গ্যাসটা একই জায়গায় যেত, সেম কোয়ান্টাম অফ গ্যাস। দুনিয়াটা বললেন, আমি কোন মিস খেতে ব্যাপারে, কিন্তু সেই জিনিসটা আপনি করতে গেলে কিন্তু তার একটা প্রিপারেশন দরকার। আপনার রাতারাতি বললেন যে হঠাৎ শিফট করলেন, তখন এটা ট্রিমেন্ডাসলি ইম্প্যাক্ট দিয়ে, মানে যারা স্টেক হোল্ডার যারা বা যারা ইউজার্স, যারা কনজিউমার, যারা দে রিয়েলি ফেস লট অফ প্রবলেম। তো এখন এটাই কন্টিনিউ করা কঠিন ব্যাপার, কিন্তু মানে $4 একবার $8 সামথিং, $8 সামথিং আপনার কাজে রাতারাতি কিন্তু এটা হয়ে গেল। কাজে এখানে কেন গেলা হয়, অর্থাৎ স্টেক হোল্ডার প্লাস যারা পলিসি মেকার, তাদের সাথে ইন্টিগ্রেশনের অভাব আছে কিছুটা, তাদেরকে আমলে নেওয়া হয় না ঠিক মতো, যার জন্য হতে পারে। ধন্যবাদ জনাব সরকার। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব মনজুর হোসেন, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে 2021 সালের মধ্যে আমাদের এক্সপোর্ট করতে চাই $50 বিলিয়ন, সেটার জন্য যে প্রস্তুতি দরকার, জনাব সরকার বলছিলেন যে এন্টারপ্রেনারদের দিক থেকে এক ধরনের প্রস্তুতি তাদের আছে, কিন্তু এটার সাথে আরও যে সহযোগিতা লাগবে, সেটার জন্য কি আমার এক্সপোর্ট করবার জন্য সে আমার পোর্ট কিনা রেডি আছে কিনা, আমার কাস্টমস ডিপার্টমেন্ট যথেষ্ট এফিশিয়েন্ট হয়েছে কিনা, আমি এই প্রোডাক্ট আমাকে যদি
পরিবহন করার জন্য এবং চিটং যাবার জন্য যে রাস্তা দরকার সেটা কি রেডি আছে কিনা আপনার কি মনে হয়? বর্তমানে আমরা 25 বা 26 মিলিয়ন ডলারের মতো পোশাক খাতে রপ্তানি করে থাকি। পোশাক খাতে, হ্যাঁ। তার মানে হচ্ছে আপনি 50 বিলিয়ন ডলারে যাওয়ার জন্য তার মানে বর্তমান যে এফোর্ট আছে তার দ্বিগুণ করতে হবে। মানে এফোর্টটা কোন কোন দিক থেকে আসতে পারে, আমি যেটা থিওরিটিক্যালি যদি বলি, একটা হচ্ছে এন্টারপ্রেনারদের দিক থেকে, সেটা হচ্ছে প্রোডাক্টিভ ক্যাপাসিটি বাড়ানো। প্রোডাক্টিভ ক্যাপাসিটির মধ্যে কি কি পড়ে? আপনার কমপ্লায়েন্স পড়ে, আপনার বর্তমানে 3000 যদি ফার্ম যদি এতটুকু দিতে পারে তাহলে কি আমার 6000 ফার্ম লাগবে কিনা, অথবা যারা দিচ্ছে তারা কি দ্বিগুণ উৎপাদন করতে পারবে কিনা, যদি আমি যে প্রাইসটা সেম লেভেলে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করা প্রয়োজন, সেদিকটা আমি মনে করি যারা এই খাতের সাথে সংশ্লিষ্ট তাদের দায়িত্বের মধ্যে পড়ে। তারপরে আছে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট অ্যাক্সেসের মধ্যে আপনার জিএসপি আছে। তারপরে ধরেন ইন্টারন্যাশনাল অনেক ধরনের টার্মোয়েল চলে, সেটাই কনসিডারেশনে রাখতে হবে। নতুন নতুন মার্কেট খোঁজার একটা ব্যাপার আছে, সেই বিষয়টা আছে। তার মানে একটা বড় অংশ এফোর্ট কিন্তু রয়ে যাচ্ছে এন্টারপ্রেনারদের উপর, যাদের কারণে এই জিনিসটাকে আমরা এখন যে লেভেল আছে তার থেকে দ্বিগুণ এফোর্ট দিয়ে আমাকে ওই লেভেলে নিয়ে যেতে হবে। তারপরে আসেন যেটা বলা হচ্ছে সরকারের সহযোগিতা কথা, সেখানে আমি দুইটা তিনটা দিই। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, সেটার মধ্যে উনি যেটা বললেন গ্যাস বিদ্যুৎ, সেটারও একটা অত জরুরিভাবে না হলেও সেটা গার্মেন্টস ফ্যাক্টরির জন্য দরকার আছে অবশ্যই। ক্যাপটিভ পাওয়ার দিয়ে হন, ক্যাপটিভ গ্যাস দিয়ে হন, তার সাথেও কিন্তু এটা যদি আনইন্টারাপ্টেড দেওয়া যেত, তবে সেই আলোচনাটা করা ঠিক হবে না, কারণ বাংলাদেশের মতো দেশে সবাইকে গ্যাস বিদ্যুৎ একেবারে দেওয়া যাবে এটা আমাকে মেনে নিয়ে যেতে হবে। তাহলে আমার টার্গেটটা যেখানে ঠিক করেছি সেটা আমার মাথায় রেখেই করেছি। দ্বিতীয়টা হচ্ছে পোর্ট ফ্যাসিলিটিস এবং অন্যান্য বিষয়গুলো, এবং তৃতীয় এই দুটো জায়গায়, এবং তৃতীয় যে জিনিসটা আমি বলবো যে অর্থায়ন, ফাইন্যান্সিং এর একটা ব্যাপার রয়ে গেছে। আপনি যদি কমপ্লায়েন্স করতে হয় বা আপনার যদি ক্যাশ ইনসেন্টিভ দিতে হয় তাহলে সরকারের দিক থেকে কিছু ফাইন্যান্সিং ফ্যাসিলিটিসের দরকার আছে। আমরা বলি এইড ফর ট্রেড এর কথা বলি, যেটার দ্বারা প্রোডাক্টিভ ক্যাপাসিটি বাড়ানোর জন্য ডোনারদের বা বায়ারদের একটা রেসপন্সিবিলিটি রয়ে গেছে, সেখানে আমরা কতটুকু বার্গেন করতে পারছি। তাই জিনিসটাকে আমি মনে করি যে একটা ইটস নট অ্যান ইজি টাস্ক। যদি 25 থেকে 50 বিলিয়নে যায় সেক্ষেত্রে উভয় পক্ষেরই অনেক দায়িত্ব রয়ে গেছে, এবং সেই জিনিসটা করতে হলে আমার মনে হয় ইন্ডাস্ট্রি থেকে ডিমান্ডটা আসা উচিত যে আমি যে বললাম 50 বিলিয়ন, তাহলে আমাকে কি এক্সিস্টিং যে ফার্মগুলো আছে এগুলো দিয়ে সম্ভব কিনা, এই সাপ্লাই আমি দিতে পারবো। ধন্যবাদ জনাব সরকার। আমরা বলছিলাম ইনফ্রাস্ট্রাকচারের কথা, আমরা বলছিলাম গভর্নমেন্ট পলিসির কথা, এর বাইরেও আরেকটা বিষয় যেটা আসলে আন্তর্জাতিক চুক্তি বা আন্তর্জাতিক সম্পর্কও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বড় ভূমিকা রাখে এক্সপোর্ট বৃদ্ধি করবার ক্ষেত্রে। আমি যদি জিএসপির কথা বলি, যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি ফ্যাসিলিটি থেকে এই মুহূর্তে বঞ্চিত। আমরা জানি এই মুহূর্তে গার্মেন্টস ফ্যাক্টরি বা গার্মেন্টস শিল্পের জন্য এই জিএসপি আমাদের খুব একটা বাধা নয়, কিন্তু আমি শুধু গার্মেন্টস না, অন্য প্রোডাক্ট আমি যখন এক্সপোর্ট করতে যাব তখন কিন্তু এটা একটা বাধা হচ্ছে। বা এই জিএসপি স্ট্যাটাস না পাওয়াকে আপনি আমাদের সামনের এক্সপোর্ট বাড়াবার জন্য কোনো ঝুঁকি মনে করেন কিনা বা রিস্ক মনে করেন কিনা? না, এটা জিএসপি অবশ্যই একটা মানে ইট উইল হ্যাভ সাম ইম্প্যাক্ট, ডেফিনেটলি ইম্প্যাক্ট একটা আছে। তো তারপরে মনে করি যে এটা খুব বড় একটা বাধা আমাদের জন্য, যেহেতু আমাদের এখন অনেকখানি আমরা ডেভেলপ করে গেছি গার্মেন্টসে। উই হ্যাভ অলরেডি অ্যাকোয়ার্ড লট অফ টেকনিক্যাল নলেজ। জি, গার্মেন্টসের দিকে আমরা চালাতে হয়। আর আমাদের মার্কেটটা কিন্তু স্প্রেড হচ্ছে এখন ধরেন মার্কেট আমাদের অস্ট্রেলিয়া ইজ আওয়ার মার্কেট, তারপরে জাপান আমাদের মার্কেট, চায়না অলসো ভেরি গ্র্যাজুয়ালি আমাদের মার্কেট হচ্ছে। কিন্তু জি, কাজে আমেরিকা জিএসপি যদি আমাদের দেয় তাহলে হয়তো কিছুটা এক্সপোর্টটা আরও বেশি বাড়বে, কিন্তু আমরা যে একবারে তার জন্য আমাদের মানে সব কিছু বলতে তাকে মনে করি না। তো জিএসপি ইন কোর্স অফ টাইম আমার তো প্রয়োজন হবে, সেটাও একটা ব্যাপার আছে আমার। যেহেতু আপনার আমেরিকান কনজিউমার ডেফিনেটলি চাবে যে সস্তা কোথায় পাওয়া যাবে জিনিসটা, একটা জিনিস। আচ্ছা আচ্ছা। তো জিএসপি দেওয়া যদি না দেওয়ার পরেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমাদের উই আর কম্পিটিটিভ। এখন কিন্তু আমাদের গার্মেন্ট আমেরিকান মার্কেটে যাচ্ছে, আমরা ওই সুবিধা পাচ্ছি নেই, ইউএস মার্কেটে এখন কিন্তু গার্মেন্ট যাচ্ছে, যদি জিএসপি পাচ্ছে না কিন্তু আমরা না পাচ্ছি না। তারপরে 2 ইয়ার সার্ভাইভিং, এবং আমাদের এক্সপোর্ট অতটা যেটা সিগনিফিকেন্ট না হলে খারাপ না একবারে আমি বলবো, আরো বেশি হইতে পারতো জিএসপি থাকলে। তো জিএসপি অনেকগুলো আইটেম ছিল, যেমন আপনার ওই হোম টেক্সটাইল এগুলো সবের যে জিএসপি ছিল, কিন্তু এটা আছে কিনা বলতে আমার জানা নাই। আচ্ছা। তো যে এখন ধরেন ইট ইজ নাও 2015, রাইট? আর 2021 কথা বলা হচ্ছে, অর্থাৎ 6 বছর, কিন্তু এখনো 6 বছর অনেক চেঞ্জ হবে পলিসি ম্যাটার্সে। আমার রিলেশনশিপ উইথ আমেরিকা আদার কান্ট্রিজ আলসো ভালো হবে আরো হয়তো, তখন আমেরিকা মে বি প্লিজ টু গিভ জিএসপি অ্যাজ ওয়েল। আর বাই দি টাইম আমরা অনেকগুলো ফ্যাক্টরি কমপ্লাই করে ফেলছি, যার অ্যালায়েন্স অ্যান্ড অ্যাকর্ডের যে কাজ করছে, যে ওদের তো অনেকগুলো কমপ্লাই করে ফেলছি আমরা অলরেডি। ওরা তো দে হ্যাভ অলরেডি ইন্সপেক্টেড 75% ফ্যাক্টরি, তারা সমস্যা 75% করে ফেলছে অলরেডি। তারা সেটা ঠিক হয়ে তার মধ্যে 2% এর মতো পাইছে বোধহয়, একটুই মানে স্টিল আনসেভ আর কি।
এটা কিন্তু টলারেন্সের ভিতরে কিন্তু রাইট। কাজে ইট শুড নট বি অ্যান ইস্যু টু স্টপ জিএসপি অলসো। ধন্যবাদ জনাব সরকার। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার। ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশীল। আজ আমরা আলোচনা করছি টেক্সটেক নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বা বিটিএম এর সাবেক সভাপতি আব্দুল হাই সরকার এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মঞ্জুর হোসেন। জনাব হোসেন এবং জনাব সরকার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব হোসেন, আপনাকে জানতে চাচ্ছি, বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম, আমরা যখন বলছিলাম যে বাংলাদেশের টেক্সটাইল বা গার্মেন্টস এক্সপোর্ট যখন আমরা ডাবল করতে চাই 2021 সালের মধ্যে, তখন বেশ কিছু বাধা কথা বলেছিলেন। আপনি বলছিলেন ফাইন্যান্সিংও একটা বড় ভূমিকা রাখতে পারে। এই ফাইন্যান্সিং কি এরকম যে খুব কম সুদে আমাদের এন্টারপ্রেনাররা তাদের অর্থ পাচ্ছেন, লোন পাচ্ছেন না, নাকি ব্যাপারটা এরকম যে টাকা নাই? না, আমি ফাইন্যান্সিংটা এখানে দুদিক থেকে বলতে চেষ্টা করেছি। একটা হচ্ছে যে আপনার বর্তমানে যারা কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডের কিছুটা সমস্যায় আছে, যাদেরকে রিলোকেট করা দরকার, রাইট। এই ধরনের ফার্মগুলোকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাদেরকে কিছুটা ফাইন্যান্সিং এর সহায়তা দিতে হবে। সেই সহায়তাটা বিভিন্নভাবে হতে পারে। আপনি স্বল্প সুদে ঋণ দিতে পারেন, আপনি কিছুটা এককালীন অন্য কোনো রকম একটা ইনসেন্টিভ আকারে দিতে পারেন বিভিন্নভাবে। সুতরাং এই একটা বড় জিনিস রয়ে গেছে। আরেকটা তো ওভারঅল যে সমস্যাটা রয়ে গেছে, আমাদের কস্ট অফ ফান্ড যে অনেক হাই, এই দেশে যে ইন্টারেস্ট রেটের অনেক বড় আকারে, যেটা দেখা যাচ্ছে 15, 16, 17% করে আছে, সেই বিষয়টা একটা বড় বাধা হিসাবে অনেকের জন্য আছে। তো এই জিনিসটা যদি অ্যাড্রেস না করা হয় তাহলে এই এন্টারপ্রেনারগুলোকে গ্রো করবে কিভাবে? যেগুলো ফ্যাক্টরিগুলোকে যে সমস্যায় আছে, এটা একটা বড় সমস্যার মধ্যে পড়ে। আমরা দেখেছি যে প্রায় আপনার স্বল্প আকারের যেগুলো ছোট মাঝারি আকারের যেগুলো ফ্যাক্টরি আছে, এগুলো প্রায় 50%-এর মতো নন কমপ্লায়েন্ট এবং বিভিন্ন কারণে শেয়ার্ড বিল্ডিংয়ে আছে, বিভিন্ন জায়গায় আছে। তাদেরকে একটা যদি নিজস্ব বিল্ডিংয়ে রিলোকেট করতে হয়, যদি একটা গার্মেন্টস পল্লী যেমন মুন্সিগঞ্জে তৈরি করার কথা বলা হচ্ছে, এরকম জায়গায় নিতে হয়, তাহলে ল্যান্ড লাগবে, সাথে আপনার তার অন্যান্য ফাইন্যান্সিং লাগবে। আর সে এমনই ছোট যে তার পক্ষে এত বড় ইনভেস্টমেন্ট করে পরবর্তীতে আবার কম্পিটিশনে ফিরে আসা, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। ওই সাইডটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা সরকারের দিক থেকেও দেখার বিষয় আছে। জনাব সরকার, ফাইন্যান্সিং কি আপনি কি বড় সমস্যা মনে করেন কিনা? ওয়েলস, উনি যেটা আমাদের মঞ্জুর সাহেব যেটা বললেন, মানে স্পেসিফিক সাইডে কিন্তু ফাইন্যান্সিং সমস্যা, যেটা সাইডটা বললেন উনি, কিন্তু অন্য সাইডে প্রবলেম কিন্তু নাই আসলে। আমি সবসময় বলি, সবসময় নিজে আমার পার্সোনাল স্লোগান হচ্ছে যে টাকার দরকার নাই, উই রিকোয়ার গুডস পলিসি সাপোর্ট, উই রিকোয়ার রাইট ইনফ্রাস্ট্রাকচার, ইউটিলিটি সাপোর্ট। এ থাকলে এবার টাকা অটোমেটিক এসে যাবে। আর এখন কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু অনেক কমে গেছে কিন্তু। জি। ইট হ্যাজ নাও কাম ডাউন টু অলমোস্ট এবারে 13% অনলি, 70% ইন্টারেস্ট নাই, আগে ছিল আর কি। এবং এটা হচ্ছে ইউ হ্যাভ টু লিভ দিস ম্যাটার টু দি মার্কেট রুল, মানে ফ্রি ইকোনমি। আপনি যখন মানি সাপ্লাই বেশি হবে, ইন্টারেস্ট গো ডাউন অটোমেটিক্যালি। কিন্তু এটা ইচ্ছা করলে কিন্তু ইন্টারেস্টটা নিচে না মানতে পারবেন না আপনি। মানি সাপ্লাই বেশি হলে অটোমেটিক্যালি, যখন হিউম্যান ক্যানট সেল ইউর মানি, অটোমেটিক্যালি সেল আর চিপার প্রাইস অ্যান্ড ইউ অলসো বড় আর চিপার প্রাইস। রাইট। কেন আপনি তো ইচ্ছা করলে তো টাকা নাই, তখন আমরা তো বড় করতে হবে, তখন ইন্টারেস্ট বেড়ে যায়। কিন্তু এখন কিন্তু লিকুইডিটি অনেক ভালো ইমপ্রুভ, অনেক ভালো বলা হয়। আর এখানে আমি মনে করি যে ওই টাকাটা তো মানে ফাইন্যান্সটা তো ইম্পর্টেন্ট না ফর মেনি অফ দি এরিয়াস। আমি মনে করি ভালো পলিসি দরকার আমাদের এখন ফাইন্যান্সিয়ালগুলোকে কিন্তু অভাবও নাই। কিন্তু আপনি অনেক বিদেশে বহু টাকা পড়ে আছে আপনার আনইউটিলাইজড, যদি ভালো গ্যারান্টি পাওয়া যায় 2%, 3% আমরা অফশোর ফাইন্যান্সিং নিয়ে আসতে পারি কিন্তু। এবং বর্তমানে আসতেছে কিন্তু এটা আমরা 4% কিন্তু ফাইন্যান্স পাচ্ছি, 4%, 5%। যদিও ডলারে আনতে হচ্ছে এটা বিভিন্ন জায়গাতে। আমরা ঢাকা ব্যাংকে যেমন এরকম সব ব্যাংকে কিন্তু এখন আমরা অফশোর ফাইন্যান্সিং করতেছি নিজেরা, আমরা বাংলাদেশ পারমিশন দিয়ে দিচ্ছি এগেনস্ট এক্সপোর্ট। কাজে ফাইন্যান্সিং একটা প্রবলেম হচ্ছে আপনার যে আপনার যে সমস্ত অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট যেগুলো সেটা ঠিক থাকে। আমি মনে করি যে ইট ইস পসিবল টু অ্যাচিভ ইভেন মোর দ্যান 50 বিলিয়ন ইন 2021 সম্ভব এটা কিন্তু। ধন্যবাদ। জনাব হোসেন, আপনার কি মনে হয় যে এই যে বিপুল কর্মযোগ্য, আমরা যদি বলি যে আমাদের এক্সপোর্ট ডাবল করতে যাচ্ছি 2021 সালের মধ্যে, সকল এন্ডে যে একটা কোঅর্ডিনেটেড এফার্ট, সেইটাকে আপনি দেখতে পান একজন অর্থনীতিবিদ হিসেবে? আমি দুঃখজনকভাবে হলো সত্যি যে এই জিনিসটা নাই। যারা এই টার্গেটটা সেট করেছেন বিজিএম এর পক্ষ থেকে বা বিকেএম এর পক্ষ থেকে, যেমন বলেছেন সরকারের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এটা পারসিভ করা হয়েছে, 7-5 প্ল্যানে এই টার্গেটটা ধরা হয়েছে, কিন্তু সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমার কোথায় কোথায় কনস্ট্যান্ট আছে, কিভাবে এগোতে হবে, সেটার আসলে কোনোটাই দেখা যাচ্ছে না এবং সেই কোঅর্ডিনেশনটাও নাই। আমি যেমন বলি
ফাইন্যান্সিং এর কথা উনি বলছিলেন, আমি একটু দ্বিমত করবো যে শুধু ইন্টারেস্ট রেট ল্যান্ডিং রেটটা দেখলে হবে না, আমার ডিপোজিট রেটটা দেয়, আমার স্প্রেড কিন্তু 5% অনেক উপরে, Right. হ্যাঁ অনেক উপরে উঠে গেছে, আপনি ডিপোজিট রেটটা সমভাবে অনেক নিচে নেমে গেছে, সেটা উনি হয়তো ব্যাংকিং সেক্টরের সাথে জড়িত আছে Absolutely. একটা সাইড। আমি দেখি অন্যদিকে, যেমন আপনি $50 বিলিয়ন যেতে গেলে আপনি প্রচুর লেবারের প্রয়োজন হবে, যেটা লেবার শর্টেজটা আছে কিনা দেখতে হবে, সেই পরিমাণ লেবারকে এমপ্লয় করার জন্য আমার অবস্থা আছে কিনা, আমার ওয়েজ সিচুয়েশনটা কি আছে। আমাদের হাতে সময় একদম কম। জনাব হোসেন, আপনাকে জনাব সরকার খুব সংক্ষেপে সেই সমন্বিত উদ্যোগ আপনি দেখছেন কিনা? আমার হাতে সময় খুবই কম, খুবই সংক্ষেপে আসলে বলবেন। কিন্তু আমরা 20 সেকেন্ড সময় আছে আমার হাতে। $50 বিলিয়ন হ্যাঁ, হ্যাঁ। এই অপলেট মানে ধরেন লাস্ট 3-4 মান্থে শুরু করছি আমরা আলাপ করা, রাইট। কাজে এখন তো খুব প্রাইমারি স্টেজে এটা। আপনার একটা বড় স্টেক হোল্ডার, আমি শিওর মনে করি, আমি অ্যাজ উদ্যোক্তা অল অফ দি মানে এন্টারপ্রেনিয়র বা আমি একজন এক্সপোর্টার হিসেবে বলে আমি মনে করি এটা কোনো সমস্যাই না, যদি যেটা আমরা আলাপ করলাম ইন্টিগ্রেটেড পলিসি, যদি পলিসি মেকার তারা যদি যারা স্টেক হোল্ডার প্লাস টেকনিক্যাল পিপল বা এক্সপার্ট যারা আছে তার সাথে বসে যদি একটা পলিসি যায়, তাহলে ফ্রেম করে, দ্যাট দে রিয়েলি উইল পে অফ। ধন্যবাদ জনাব সরকার, ধন্যবাদ জনাব হোসেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পদিন আজকে শেষ করতে হচ্ছে আমাদেরকে এখানেই। এই ছিল আজকের মধ্যে খতনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।